আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখবো, টপ 10 বেসিক রুলস, অর্থাৎ যে রুলস গুলো আমাদের পরীক্ষায় বারবার আসে এইগুলো আমরা এখানে দেখবো। তো এখানে আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ডিপলি এক্সপ্লেনেশন করে দিব, টেবিলে এক এক করে আর কি। এবং আমি এখানে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে এক বা একাধিক আনসার করতে পারবে, এভরিথিং এই ক্লাস দেখিয়ে দেওয়া হবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে, তাহলে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে যে সমস্যাগুলো আছে এগুলো দূর হয়ে যাবে আশা করি। তো চলো কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা প্রথম থেকে শুরু করি। তো কমপ্লেক্স সেন্টেন্স শেখার জন্য কিছু বিষয় আমাদের কিন্তু প্রথমে জানতে হবে। তো কি কি জানতে হবে দেখো, প্রথমে আমাদের কিছু বেসিক রুলস জানতে হবে, লাইক কন্ডিশনাল সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন, কনজাংশন, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এগুলো আমরা ক্লাসে আলোচনা করব। এবং তোমাদের ওই যে যে কোশ্চেন থাকবে, কোশ্চেনে কিন্তু আমাদের কিছু ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, যা আমাদের আগের সেন্টেন্সের অর্থ অনুসারে উত্তর করতে হয়। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে না, ঠিক আছে? এবং আমাদের আরেকটা বিষয় কি, যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল, অর্থাৎ তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল লিখতে পারো, বা যাদের বেসিক গ্রামারটা ভালো আছে, বেসিক ভোকাবুলারি গুলো ভালো আছে, প্রভাব জানো, তাদের কাছে কিন্তু এই বিষয়টা সহজই লাগবে। ওকে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো প্র্যাকটিস, 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 অর্থাৎ তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো করবে এই অংশে। তো আমরা এই ক্লাস থেকে প্রয়োজনীয় রুলস দেখবো, এবং কিভাবে তোমার ফ্রি হ্যান্ড বানিয়ে লিখতে হয় এইগুলো আমরা দেখবো, এবং একটা সেন্টেন্স কতভাবে লেখা যায় এই বিষয়গুলো এখানে আলোচনা করব। তো আমরা রুলস নাম্বার 1 থেকে দেখবো। তো এখানে কি আছে দেখো, কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমাদের মূলত 3টি নিয়ম জানতে হবে। ওকে। তো এখানে দেখো একটা বিষয়, যে কন্ডিশনাল সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যেখানে কি কন্ডিশন থাকবে এবং কি থাকবে, রেজাল্ট থাকবে একসাথে। সাধারণত আমাদের ই বা আনলেস দিয়ে মূলত সেন্টেন্স গুলো শুরু হয়। ওকে। এখানে একটু হ্যাডের একটা ব্যাপার স্যাপার আছে, এখানে একটু বিস্তারিত এটা আলোচনা করবো, একটু বিস্তারিত এখানে দেখিও। আমাদের প্রথম মডেলটা কি আছে, যে ইফ এর পরে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে। তো প্রেজেন্ট টেন্স মানে তোমরা সবাই জানো, আমাদের সাবজেক্ট থাকতে পারে, এরপর একটা মেইন ভার্ব থাকতে পারে, তাই না? অথবা কখনো কখনো ইজ বা আর এম, এগুলো সাবজেক্ট অনুসারে থাকতে পারে। তো আমাদের এই যে এই বিষয়গুলো আর কি। তো এরপর একটা কমা থাকবে, তাই না? তো কমার পরে আমাদের থাকবে হলো সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল। শ্যাল বা উইল মানে কি, এটা ধরো এটা মডেল ধরবা, আমরা জানি মডেলের পরে কি বসে, ভার্বের ভি অন বসে। তো এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে? এই ফার্স্ট কন্ডিশনালটা তোমাদের বুঝতে হবে। এরপরে আমাদের দেখো মডেল 2 তে কি আছে, ইফ এর পরে আমাদের আছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি, সাবজেক্ট, এরপরে কি ভি টু থাকবে, তাই না? এরপরে বাদ বাকি অংশ, এবং এরপরে কমা থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, কুড কুড মাইট থাকবে। ওকে। এরপরে ভি অন দিবা। অর্থাৎ একটু বিষয় দেখো, আমাদের যদি ইফ যুক্ত কোনো সেন্টেন্স থাকে, সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট ইন্ডিতে থাকে, তাহলে তোমাদের এই অংশতে কি করতে হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল দিতে হবে। অর্থাৎ তোমাদের এই যে ইফ যুক্ত একটা সেন্টেন্স এরকম দেয়া থাকবে, এবং কমা দিয়ে এখানে কি একটা গ্যাপ থাকতে পারে, তাই না? এখানে তোমাদের দেয়া থাকবে এখানে গ্যাপ, তো গ্যাপে কি করবা, সাবজেক্ট তারপর শ্যাল বা উইল দিয়ে তারপরে ভি অন দিতে হবে, তাই না? এবং আমাদের যদি ধরো ইফের পরে এখানে কি থাকে, পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, লাইক এইভাবে যদি থাকে, তাহলে কি করবা, এখানে আমাদের কি করতে হবে, সাবজেক্ট উড কুড মাইট তারপর ভি অন দিতে হবে, এরপরে বাদ বাকি যা আছে এগুলো লিখতে হবে। মাঝে মাঝে দেখা যায় যে ধরো এখানে আমাদের ইফ এর আগের অংশ এখানে গ্যাপ থাকে, এরপরে কমা থাকে, এরপরে ধরো এই অংশটুকু উঠে দেয় অথবা এই অংশটুকু উঠে দেয়। তো আমাদের কিন্তু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে, অর্থাৎ মাঝে মাঝে এই অংশটুকু পাবা, মাঝে মাঝে এই অংশটুকু পেতে পারো। এই বিষয়টা একটু কেয়ারফুল হবা। তো আমরা একটু এক্সাম্পল গুলো দেখে ফেলি। ইফ ইউ গো আই উইল কাম, ঠিক আছে? যেভাবে মূলত অ্যান্সার গুলো হবে। এরপর মডেল 2 তে কি আছে দেখো, ইফ ইউ ওয়েন্ট আই উড, অথবা কুড মাইট তারপরে কি ভি অন মানে কাম, এখানে একটু আছে আর কি। জাস্ট এইভাবে তোমরা করবা। এবং এটা একটু বোঝার আছে, দেখো মডেল 3 অর্থাৎ আমাদের থার্ড কন্ডিশনাল। হ্যাঁ। তো এরপরে কি থাকবে, ইফ থাকবে, তাই না? এরপরে থাকবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট বলতে কোনগুলা, সাবজেক্ট, হ্যাড তারপরে ভি থ্রি আমরা জানি, তাই না? আর যদি আমাদের এখানে পাস্ট পারফেক্ট থাকে, তাহলে কি করতে হবে, সাবজেক্ট, এরপরে উড কুড মাইট তারপরে কি একটা অতিরিক্ত হ্যাভ দিতে হবে। আর আমরা জানি যে হ্যাভ, অর্থাৎ পারফেক্ট টেন্সে হ্যাভ এর পরে কি বসে, ভি থ্রি বসে, এটা তোমরা জানো, তাই না? এই জন্য এখানে ভি থ্রি বসছে আর কি। তো আমরা একটু একটা বিষয়টা একটু দেখি। মাঝে মাঝে তোমরা দেখবা যে ইফ থাকে না, ঠিক আছে? ইফ বাদ দিয়ে কি থাকে, হ্যাড থাকে। তো এই হ্যাডটা কিভাবে আসলো এই বিষয়টা আমরা এই ক্লাসে দেখবো। তো দেখো এখানে কি আছে, আমরা ইফ এর পরে একটু দেখো ম্যাথের মতো করো, যে ইফ আছে, ইফ এর পরে পাস্ট পারফেক্টে কি আছে, সাবজেক্ট, হ্যাড, ভি3 আছে। এরপরে বাদ বাকি অংশ আমাদের কিন্তু সেম। এরপরে আছে দেখো কি, এরপর আমরা কি করছি, এইখানে ইফটাকে বাদ দিছি, ঠিক আছে? বাদ দিয়ে আমরা যে হ্যাডটা আছে এই হ্যাডটাকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে? তো সামনে নিয়ে আসলে কি হয়, সামনে নিয়ে আসলে আমাদের এই প্যাটার্নটা দাঁড়ায়, যে এই যে হ্যাডটা সামনে, তারপরে এই সাবজেক্টটা থাকবে, সাবজেক্টটা এরপরে এই ভিতরিটা থাকবে, তাই না? তো এইভাবে থাকতে পারে। এরপরে বাদ বাকি এই অংশটা কিন্তু মানে চেঞ্জ হবে না, এরকমই থাকবে। মানে এরকম কি, ইফ এর জায়গায় হ্যাড বসিয়ে। ওকে। তো মাঝে মাঝে তোমরা ধরো এই যে সেন্টেন্স, ঠিক আছে, এই দুটো সেন্টেন্স কিন্তু সেম অর্থ, সেম মিনিং।
অর্থাৎ আমরা বলতে পারি ইফ ইউ হ্যাড গান আই উড হ্যাভ কাম, এরকম বলতে পারি। এরপরে যদি তুমি ইফটা বাদ দিয়ে এখানে হ্যাডটা আগে দাও তাহলে কি বলবা, হ্যাড ইউ গান আই উড হ্যাভ কাম। অর্থাৎ আমাদের মূলত নিয়মটা এইভাবে সৃষ্টি হয়েছে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করি, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমাদের ঢাকা বোর্ড দেখো 23 আসছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো তোমরা জানো সততা একটা কি ভালো গুণ, মহৎ গুণ। ইফ ইউ মেনটেন অনেস্টি, অর্থাৎ তুমি যদি অনেস্টি মেনটেন করো তাহলে কি হবে, তাই না? এই বিষয়গুলো আমাদের দিতে হবে। তো এখানে দেখো ইফ আছে, তারপরে ইউ সাবজেক্ট আছে, মেইনটেইন আছে, তাই না? তার মানে আমরা দেখতে পেলাম মডেল অন, অর্থাৎ কন্ডিশন অন থেকে আসছে। তার মানে এখানে তোমরা কি করবা, প্রথমে মাথায় রাখতে হবে এখানে একটা সাবজেক্ট হবে, এরপরে কি থাকবে, শ্যাল বা উইল, তাই না? তো ধরো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এখন উইল ব্যবহার করা হয়, এরপরে ভি অন দিবা। ওকে, তো অর্থ অনুসারে আমাদের কি কি একাধিক অ্যান্সার হইতে পারে একটু দেখে ফেলে। এখান থেকে আমরা বলতে পারি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইফ ইউ মেইনটেইন অনেস্টি ইউ উইল সেট আ গুড এক্সাম্পল ফর আদার্স। অর্থাৎ তুমি যদি অনেস্টি মেনটেন করো তাহলে তুমি অন্যের জন্য ভালো একটা এক্সাম্পল সেট করতে পারবা। তো এখানে কি আছে দেখো, সাবজেক্ট উইল, তারপরে ভি অন আছে, তাই না? আ গুড এক্সাম্পল ফর আদার্স, এটা আমাদের অতিরিক্ত অংশ। এরপরে কি আছে দেখো, ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম এভরিওয়ান, অথবা কি ফ্রম আদার্স। তুমি যদি অনেস্টি মেনটেন করো তাহলে তোমাকে সবাই কি করবে, রেসপেক্ট করবে, এই বিষয়গুলো আসছে। এরপরে কি আছে দেখো, ইউ উইল বি আ রোল মডেল ফর আদার্স, অর্থাৎ তুমি অন্যের জন্য কি হবে, একটা রোল মডেল হবা। এরপরে আমরা কি নিতে পারি, সাবজেক্টটা ধরো একটু চেঞ্জ করতে পারি যে ইফ ইউ মেনটেন অনেস্টি পিপল উইল ট্রাস্ট ইউ মোর, অর্থাৎ তুমি যদি অনেস্টি মেনটেন করো তাহলে তোমাকে মানুষ বেশি ট্রাস্ট করবে। এরপরে কি আছে দেখো, ইউ উইল ফিল হ্যাপি অ্যান্ড ফ্রি, তুমি অনেক ভালো এবং মানে মানে খুশি অনুভব করবে যখন তুমি অনেস্টি মেনটেন করবা। এই বিষয়গুলো আর কি আমাদের লিখতে পারি, তাই না? তো এখানে দেখো সবই কি একটা প্যাটার্ন অনুসরণ করছে, সাবজেক্ট, তারপর উইল, তারপর ভি অন। দেখো এখানে সব প্রত্যেকটা বিষয় এইভাবে মূলত আমাদের প্যাটার্নটা সাজানো হয়েছে। তো তারপরে আমাদের এক্সাম্পলটা কি আছে দেখো, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। তো এখানে বলছে আই উইশ, আমি যদি আকাশে উঠতে পারতাম, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি কি কি করতাম। অর্থাৎ আমার এখানে এটা হলো আমি ধরো তো আকাশের পাখির দিকে তাকাই বলতেছি যে ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, অর্থাৎ আমার যদি পাখির মতো ডানা থাকতো, তারপরে সাবজেক্টটা আই দেওয়া আছে, তো আমি এখানে কি করতাম। তো এখানে কি দেখো, আকাশ কুসুম কল্পনা করা হচ্ছে, অর্থাৎ অবাস্তব চিন্তা করা হইতেছে, এই জন্য আমরা এখানে কি ইউজ করছি, কন্ডিশন ইউজ করছি, তাই না? তো এখানে দেখো একটা ওয়ার্ড আছে কি, হ্যাড আছে। তো হ্যাড থাকলে কিন্তু তোমরা কনফিউশন হও, ঠিক আছে? আমরা জানি যে হ্যাড থাকলে কি হয়, পারফেক্ট টেন্সে হয়, অর্থাৎ পাস্ট পারফেক্ট হয়। কখন হয়, যখন আমাদের হ্যাডের পর একটা ভি থ্রি থাকে। তো এইখানে দেখো হ্যাডের পরে কিন্তু আমাদের কোনো ভি থ্রি নাই, মিসিং আছে। তার মানে আমাদের রুলস নাম্বার এখানে মডেল 2 থেকে অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ পাস্ট ইন্ডিতে, ঠিক আছে? তোমরা কিন্তু এই যে রুলস মানে ভুলে ভুলে এটা বসাই দিয়ে আসো না, এখানে কিন্তু আমাদের দেখো হ্যাডের পরে ভি থ্রি কিন্তু লাগবে, এই বিষয়ে একটু মেক শিওর হবা। ওকে, যদি এখানে আমাদের ধরো হ্যাডের পরে ভি থ্রি থাকতো তাহলে আমরা রুলস নাম্বার 3 অনুসরণ করতাম। এখানে যেহেতু নেই তার মানে আমাদের রুলস নাম্বার 2 অনুসরণ করতে হবে। তো এখানে কি আছে, আমরা এখন অ্যান্সার গুলো কিভাবে পেতে পারি দেখো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তো আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি কি করতাম, ধর আমি তাহলে আকাশে উঠতাম, এরকম বিষয় আসবে। তাহলে আমাদের এখানে কি আসবে, আমাদের এখানে আই সাবজেক্ট দেওয়া আছে, আমাদের নিয়ম অনুসারে কি আসবে দেখো, উড কুড মাইট আসবে আসবে, তাই না? তো আমরা উড দিয়ে ধরো লিখি, তো আমরা বলতে পারবো যে আই উড ফ্লাই, হ্যাঁ, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এটা আমরা দিতে পারি। এরপরে তুমি বলতে পারো যে আই উড সয়ার অ্যাবভ দ্য ক্লাউড, অর্থাৎ আমি মেঘের, এই যে মেঘ আছে না, আমি মেঘের উপর দিয়ে উঠতে চাই, হ্যাঁ, এটা কিন্তু আকাশ কুসুম কল্পনা করা আর কি, মানে অবাস্তব চিন্তা করা। এরপরে কি আছে দেখো, আই উড এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য স্কাই, অর্থাৎ এখানে আমি আকাশ থেকে আমি ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করতে চাই, মানে পারতাম আর কি। আই উড বিল্ড আ নেস্ট অ্যামং দ্য স্টার্স, তো এখানে দেখো এটা আরো আকাশ কুসুম কল্পনা যে আমি অ্যামং দ্য স্টার, অর্থাৎ তারার মাঝে আমি কি বাসা তৈরি করতে চাই, এরকম একটা বিষয় আসছে, মানে করতে পারতাম, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি এই কাজগুলো করতে পারতাম, তাই না? এরকম একটা অর্থ দিচ্ছে। এখানে কিন্তু পাস্ট টেন্সে দেখো উড, এখানে কিন্তু পাস্ট টেন্সে ইউজ করা হয়েছে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো, আমাদের পরে আরেকটা এক্সাম্পল আমরা দেখি, ইটস টু লেট, তারপরে কি আছে আমাদের একটা গ্যাপ আছে, এরপরে দেখো কমা আছে, উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন। তো এইখানে ব্যাপারটা এরকম যে আমরা যদি আগে থেকে রওনা করতাম তাহলে আমরা ট্রেনটা মিস করতাম না, এরকম অর্থ দিচ্ছে, তাই না? তো এখন দেখো এখানে কিন্তু বোঝা যাচ্ছে না তোমরা কোন রুলসটা অ্যাপ্লাই করবা। তো এইখান থেকে বুঝে নিবা, দেখো এখানে উই আছে, উড আছে, হ্যাভ আছে, বিথির আছে, তার মানে কি আমরা একটা কন্ডিশন কিন্তু পাচ্ছি। এখানে সাবজেক্টটা হলো উই, এরপরে উড আছে, তোমরা কিন্তু এই রুলস গুলো এইভাবে বের করবা। ওকে, এরপরে দেখো হ্যাভ আছে, তার মানে আমরা এখানে হ্যাভ দেই। এরপরে দেখো হ্যাভ এর পরে মিসড আছে, অর্থাৎ বিথিরিত আছে। তো এইটা আমাদের কন্ডিশন কোনটা দেখো তো মিলছে,
এই যে থার্ড কন্ডিশন, ঠিক আছে, এই যে দেখো এই যে এটা মিলছে যে এই যে সাবজেক্ট উড হ্যাভ তারপরে ভিথিরিতে আছে, তাই না? তার মানে আমাদের এই অংশটুকু দিয়ে অ্যান্সার করতে হবে। তো এইটা তোমাদের জানা থাকলে, এইটা বিষয়টা জানা থাকলে তোমরা কিন্তু এগুলো ইজিলি অ্যান্সার করতে পারবা। তো আমরা এখানে তাহলে কি করব, এখানে আমরা ইফ দিব, তাই না? ইফ দিয়ে তারপরে সাবজেক্ট দিয়ে শুরু করব। তো আমরা বলতে পারো যে, তো এখানে আমরা বলতে পারবো উই হ্যাড স্টার্টেড আর্লিয়ার উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন। তো এইখানে আমাদের আরেকটা বিষয়, এই যে হ্যাড দিয়ে আমরা কিন্তু করতে পারি হ্যাড উই চেক দ্য শিডিউল উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, অর্থাৎ আমরা যদি শিডিউলটা ভালো করে চেক করতাম তাহলে আমরা ট্রেনটা মিস করতাম না, এরকম অর্থ দিছে। অথবা কি ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার, অর্থাৎ আমরা যদি আগেই চলে আসতাম, ছেড়ে চলে আসতাম, তাহলে আমরা এই ট্রেনটা মিস করতাম না। এরপরে কি আছে, ইফ উই হ্যাড স্টার্টেড ফর দ্য স্টেশন আর্লিয়ার, অর্থাৎ আমরা যদি স্টেশনের দিকে আর্লিয়ার আগেই রওনা করতাম তাহলে আমরা ট্রেনটা মিস করতাম না, এরকম অর্থ দিছে। তো এই বিষয়গুলো দেখো এখানে সবগুলো আমাদের কিন্তু রুলস এর সাথে অ্যাপ্লাই হয়েছে, তাই না? তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে অ্যান্সার গুলো হয়েছে। তো এরপরে সেন্টেন্সটা আমরা দেখি কি আছে, হ্যাড ইউ সোট মাই হেল্প, তারপরে গ্যাপ আছে। তো এটা আমাদের রাজশাহী বোর্ড 2024 কোশ্চেনটা। তো এইখানে দেখো হ্যাড আছে, ইউ আছে, তারপরে বি থ্রি আছে। তার মানে আমরা এই যে এই রুলসটা কিন্তু তোমরা শিখে ফেলছো, এইখান থেকে আসছে এটা মূলত। তো এটা বুঝতে পারলে ইজিলি সলভ করতে পারবো। তার মানে আমরা এই অংশটুকু দিব, এখানে এটা মিসিং আছে। এখানে বলা আছে যে যে তুমি যদি আমার সাহায্য চাইতা তাহলে আমি কি করতাম, তার মানে আমরা দিতে পারবো যে আই দিতে পারি, হ্যাঁ, অর্থাৎ আমি করব আই উড হ্যাভ অ্যাসিস্টেড ইউ, অর্থাৎ আমি তোমাকে অ্যাসিস্ট করতাম। এখানে দেখো আমাদের রুলস সব অ্যাপ্লাই হয়েছে। তারপর আমরা বলতে পারি যে আই উড হ্যাভ প্রোভাইডেড ইউ, অর্থাৎ আমি তোমাকে সাহায্যটা প্রোভাইড করতাম। এরপর আমরা বলতে পারি যে হ্যাড ইউ sought মাই হেল্প ইউ উড হ্যাভ সাকসিড ইন ইউর এক্সাম। তো এখানে বলছে যদি তুমি আমার কাছে সাহায্য চাইতে তাহলে তুমি তোমার এক্সামে মানে সাকসেস হইতে, হ্যাঁ, এই বিষয়টা আসছে। এরপর আমরা বলতে পারি যে উই কুড হ্যাভ ফিনিশ দ্য টাস্ক আর্লিয়ার। তো অর্থাৎ বলছে ধরো অনেক সময় গ্রুপ ওয়ার্ক করে কাজ করে, তো বলছে যে তুমি যদি আমার সাহায্য চাইতা তাহলে আমরা কি একসাথে মিলে এই কাজটা শেষ করতে পারতাম আগেই, এরকম একটা অর্থ দিছে, তাই না? তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। রুলস নাম্বার 1 থেকে আমাদের এইভাবে মূলত কোশ্চেনগুলো আসে। তো তারপরে দেখো আমাদের রুলস নাম্বার 2। তো এই রুলসটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, এটা থেকে আমাদের প্রশ্ন আসবেই, ওকে? তো এই রুলসটা আমরা কি দেখি এখানে, ইট ইজ হাই টাইম, এটা তোমরা সবাই জানো কিন্তু। তো এটা কেন হয় দেখো তো, অর্থাৎ কোনো কিছু এখনই করা প্রয়োজন, দেরি হয়ে গেছে, এখনই এটা করতে হবে, এখনই অ্যাকশনটা নিতে হবে, এরকম অর্থ আসলে আমাদের মূলত ইট ইজ হাই টাইম ব্যবহার করি আমরা, তাই না? তো এটা থেকে আমাদের মূলত দুইটা রুলস আছে, দেখো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ভি টু, ইট ইজ হাই টাইম টু প্লাস ভি ওয়ান, এই দুইটা রুলস আমাদের মূলত আসতে দেখা যায়। তো আমরা একটা এক্সাম্পলটা ফলো করি তাহলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। তোমরা এখানে দেখো কি আছে, এটা আমাদের ঢাকা বোর্ড 2024 কোশ্চেনটা, করাপশন ইজ আ হিন্ডারেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। তো হিন্ডারেন্স মানে কি, প্রতিবন্ধকতা, অর্থাৎ আমাদের এই যে দুর্নীতিটা হলো কি আমাদের জাতীয় উন্নয়নে কি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো এখানে বলা আছে যে ইট ইজ হাই টাইম, অর্থাৎ এখনই সময় আসছে এই দুর্নীতিকে কি করতে হবে, বন্ধ করতে হবে, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তারপরে এটার বিরুদ্ধে আমাদের সবাইকে মিলে যুদ্ধ করতে হবে, অর্থাৎ ফাইট করতে হবে, এরকম বিষয়গুলো আমাদের আসবে, তাই না? তো এখানে দেখো ইট ইজ হাই টাইম আছে, এরপরে কিন্তু আমাদের সাবজেক্ট বা টু কিছুই নাই। মাঝে মাঝে তোমরা যদি এখানে টু থাকে তাহলে কি তোমরা রুলস নাম্বার 2 ফলো করবা, আর যদি এখানে কি থাকে সাবজেক্ট থাকে এখানে থাকে তাহলে এটা ফলো করতে হবে। কিন্তু এখানে দেখো আমাদের কিছুই নাই, তার মানে আমরা এই দুইটা রুলসই এখানে অ্যাপ্লাই করতে পারবো, ওকে? তো আমরা একটু পসিবল অ্যান্সার গুলো একটু দেখি। তো এইখানে দেখো এটা এটা একটা সামগ্রিক বিষয়, করাপশনটা আমরা এটা বন্ধ করব, অর্থাৎ আমরা এটাকে স্টপ করব। এই জন্য সাবজেক্টটা আমরা কি নিব, উই নিব, আমরা উই সুন্দরভাবে নিতে পারি, তাই না? তো আমরা সাবজেক্টটা ধরো উই নিলাম, এরপরে কি নিতে হবে, এরপরে ধরো ভি টু নিলাম যে উই টুক, হ্যাঁ, টেক এর ভি টু হলো টুক, উই টুক স্টিক অ্যাকশন এগেনস্ট, অর্থাৎ এটির বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, করাপশন, অথবা তোমরা করাপশনের পরিবর্তে ইট দিতে পারো, যেটা দিতে পারো। অথবা ধরো আমাদেরকে এটা বন্ধ করতে হবে, আমাদের এই দুর্নীতিটা বন্ধ করতে হবে, আমরা বলতে পারি উই স্টপড কারাপশন অথবা ইট। তো এটা হলো আমরা উই দিয়ে করলাম, তাই না? আমরা রুলস নাম্বার 1 দিয়ে করলাম। তো এখন 2 দিয়ে কিভাবে করবা, 2 দিয়ে যদি করো তাহলে আমাদের কি করতে হবে, এই সাবজেক্টটা কেটে দিয়ে আমরা এখানে 2 দিলাম, হ্যাঁ, 2 দিলে এই যে এখানে ভি 2 তে আছে এটা মূলত ভি 1 হয়ে যাবে, বাদ বাকি কিন্তু সেম থাকবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, উই ফাউট এগেনস্ট করাপশন, অর্থাৎ আমাদের করাপশনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, অথবা কি এখানে আমাদের এটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে যে উই স্টুড আপ এগেনস্ট করাপশন। অথবা আমরা বলতে পারি যে উই টুক অ্যাকশন টু রিমুভ করাপশন। এখানে আমরা অতিরিক্ত যোগ করছি যে উই টুক অ্যাকশন টু রিমুভ, ঠিক আছে, এইটা একটা আমরা অতিরিক্ত যোগ করছি যে টু রিমুভ করাপশন। তারপরে আমরা এখানে বলতে পারি ধরো আমি যদি উইটা কেটে দেই 2 আনি তাহলে টু টেক অ্যাকশন টু রিমুভ করাপশন, সেম বিষয়গুলো, তাই না? এটা তোমরা আশা করি বুঝতে পারছো যে এইভাবে মূলত সলভ করতে হয়। তো তারপরে রুলসটা আমাদের কি আছে দেখো, রুলস নাম্বার 3, এটি একটি আমাদের গুরুত্বপূর্ণ নিয়ম, এটা থেকে আমাদের প্রশ্ন আসতে দেখা যায়।
তো সেটা কি আমাদের লিস্ট। তো লিস্ট হলো একটা কনজাংশন, ওকে, যা কোনো কাজ যেন না ঘটে সে আশঙ্কা বা সতর্কতা বোঝাইতে আমাদের মূলত লিস্ট ব্যবহার করা হয়। তো লিস্ট আমাদের যদি সেন্টেন্সে থাকে এটা মূলত নট ব্যবহার করা হয় না, ওকে। সেন্টেন্স যদি লিস্ট থাকে তাহলে নট ব্যবহার করা হয় না, কারণ এটি নিজে নেগেটিভের মতো অর্থ দেয়। তো এটা আমরা রুলস একটু দেখে, লিস্ট অর্থাৎ যাতে না, নইলে বা না হলে, তারপরে কি সাবজেক্ট শুড মাইট, তারপরে ভিয়ন। আমরা জানি যে এখানে সাবজেক্ট বলবো, তারপরে শুড বা মাইটের পরে ভিয়ন বসে, এরপরে অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। আমরা একটু এক্সাম্পল গুলো ফলো করি তাহলে ব্যাপারটা তোমরা আরো ক্লিয়ার হবে। তো এখানে দেখো কি আছে, ঢাকা বোর্ড 24-এর দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM। তো এখানে বলছে ট্রেনটা 10টা শুরু হবে, মানে ছাড়বে। নাও ইট ইজ মানে 9:55 AM। তো এখানে বলা আছে যে এখন 9:55 বাজে। তো ওয়াক ফাস্ট লিস্ট, এই যে লিস্ট আছে, মানে এখন যেহেতু কম সময় আছে, এখানে একটা কি আশঙ্কা বোঝাইছে, সতর্কতা বোঝাইছে যে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, না হলে কি ট্রেন মিস করবা। এই জন্য আমরা এখানে কি করতে পারি, এখানে ইউ নিতে পারি, তাই না, ইউ ইউ শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ এখানে শুড ব্যবহার করছি। এরপর আমরা জানি ভিয়ন ব্যবহার করতে হয়, এই জন্য আমরা এখানে ভিয়ন ব্যবহার করছি। এরপরে আমাদের কি আছে দেখো, স্টাডি সিনসিয়ারলি লিস্ট, অর্থাৎ সিনসিয়ারলি স্টাডি করো, না হলে কি, না হলে ইউ শুড বা মাইট ফেল, না হলে তুমি ফেল করবা, তাই না, এরকম একটা অর্থ দিচ্ছে। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 24-এর কোশ্চেনটা। তারপরে কি আছে দেখো, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। এখানে বলা আছে ওল্ড ম্যানটা খুবই দুর্বল। হি ওয়াক্স ভেরি স্লোলি, সে এত মানে আস্তে হাঁটতেছে, যাতে কি লিস্ট হি শুড বা মাইট ফল, যাতে সে পড়ে না যায়, ওকে। তো এইটা ছিল আমাদের মূলত লিস্টের নিয়মটা। এই কয়টা এক্সাম্পল তোমরা ভালো করে আয়ত্তে নিতে পারলে এখান থেকে যে ধরনের কোশ্চেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে, যে কোনো ধরনের কোশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবা। তো তারপরে দেখো রুলস নাম্বার 4 কি আছে আমাদের, দুটি ঘটনার মধ্যে খুব অল্প সময়ের ব্যবধান বা একটির পরে আরেকটি ঘটনা বা একটি কাজ না হতে আরেকটি কাজ ঘটলে আমাদের মূলত এই তিনটা রুলস ব্যবহার করতে হয়। তার মানে এখানে আমাদের কি দুইটা ঘটনা ঘটবে, একটা ঘটনা ঘটতেই আরেকটা ঘটনা শুরু হয়ে যাবে, এরকম একটা অর্থ দিবে। তো আমরা একটু দেখে ফেলি এখানে কি আছে দেখো, নো সোনার হ্যাড, এরপরে সাবজেক্ট, এটা মুখস্থ রাখতে হবে আমাদের। নো সোনার হ্যাড এর পরে সাবজেক্ট, তারপরে ভি3 অবজেক্ট, এরপরে কি দেন থাকে, দেন এর পরে সাবজেক্ট, তারপরে ভি2 অবজেক্ট। স্কার্সলি, এখানে কি থাকে, স্কার্সলি হ্যাড, তারপরে সাবজেক্ট ভি3 অবজেক্ট। তো এখানে স্কার্সলি থাকবে আমাদের হোয়েন বসবে, তাই না, হোয়েন, তারপরে সাবজেক্ট ভি2 অবজেক্ট। এখানে যে দেন হোয়েন কখন বসে এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। হার্ডলি হ্যাড থাকলে কি বসে, হার্ডলি হ্যাড এর পরে সাবজেক্ট ভি3, তারপরে অবজেক্ট, হোয়েন অথবা বিফোর থাকতে পারে। এরপরে দেখো এই অংশটা কিন্তু সবগুলো সেম। আর এখানে দেন হোয়েন এগুলো কিভাবে বসছে কোনটার, এটা একটু ভালো করে রিমেম্বার রাখতে হবে তোমাদের, ওকে। তো আমরা একটু এক্সাম্পল গুলো সলভ করি তাহলে ব্যাপারটা তোমরা আরো ক্লিয়ার হবা। এখানে কি আছে দেখো, জিল্লুর এন্ড আশরাফ ওয়ার লাকি। তো জিল্লুর আর আশরাফ কি ছিল, তারা লাকি ছিল। নো সোনার হ্যাড দে। তো এইখানে দেখো নো সোনার আমাদের হ্যাড আছে, এরপরে সাবজেক্ট আছে দে। তো এরপর আমাদের কি লাগবে দেখো, এরপরে আমাদের ভি3 লাগবে। আমাদের কিন্তু নিয়ম জানলে এখানে আগে এরকম করে ফেলা হবে, ভি3, এরপর একটা অবজেক্ট লাগবে, এরপরে দেন লাগবে, ঠিক আছে, দেন, এরপরে সাবজেক্ট, এরপরে ভি2 লাগবে, এরপরে অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। আমাদের মূলত এই প্যারাটা এখন সাজাইতে হবে। একটা বিষয় দেখো এখানে, ধরো এই যে এখানে জিল্লুরার মানে আশরাফ, ধরো একটা প্লেস, হ্যাঁ, এটা একটা ধরো প্লেস, এই প্যালেসে ওরা দুজন অবস্থান করতেছে। তো এইখান থেকে মানে ওরা এখান থেকে ধরো চলে গেছে, হ্যাঁ, চলে যাইতে যাইতে কি হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই সেন্টেন্সটা এরকম যে নো সোনার হ্যাড দে, এখানে ভিতরে আনবো কি লেফট, লেফট দ্য প্লেস, অর্থাৎ এই প্লেসটা ছেড়ে গেছে, দেন এখানে আমরা দেন আনলাম, তারপর কি আনতে হবে সাবজেক্ট ইট, ইট স্টার্টেড অর্থাৎ ভি2 আছে, এই যে নিয়ম অনুযায়ী ভি2। এরপর আমরা অবজেক্ট দিতে পারি রেইনিং, অর্থাৎ ইট স্টার্টেড রেইনিং, অর্থাৎ তারা ওই প্লেসটা ত্যাগ করতে না করতে কি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, এরকম অর্থ দিচ্ছে। এরপরে দেখো লেফট দ্য হাউস দেন দ্য রেইন স্টার্টেড, অর্থাৎ তারা ধরো তাদের এই বাড়ি থেকে ত্যাগ করতে না করতে কি হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা বলতে পারি যে লেফট দ্য হাউস দেন দ্য রেইন স্টার্টেড, এটা বলতে পারি। এরপর আমরা কি করতে পারি যে রিচ দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে কি হয়েছে, দ্য ট্রেন অ্যারাইভ, অর্থাৎ এখানে তারা স্টেশনে যাইতে যাইতে কি হয়েছে, ট্রেন চলে আসছে, মানে একটার পর আরেকটা কাজ ঘটছে, তাই না, এরকম অর্থ কিন্তু দিছে এখানে। এরপরে দেখো আরেকটা কি বিষয় আছে যে নো সিনার হ্যাড দে ইন্টার দ্য ক্লাসরুম। তো তারা ক্লাসরুমে প্রবেশ না করতে করতে কি হয়েছে, দেন দ্য টিচার স্টার্টেড টিচিং, অর্থাৎ তারা প্রবেশ না করতে করতেই আর টিচার পড়ানো শুরু করে দিচ্ছে, অর্থাৎ একটার পর একটা কাজ হয়েছে, তাই না। এই জন্য আমরা কি ইউজ করব, আমরা মূলত এই তিনটা রুলস এখান থেকে অ্যাপ্লাই করব। তো তারপর এক্সাম্পলটা কি আছে দেখো, স্কার্সলি হ্যাড, অর্থাৎ আমাদের এই যে রুলসটা যে স্কার্সলি হ্যাড
এরপরে সাবজেক্ট আছে, তারপরে V3 আছে, এরপর কি আছে মানে অবজেক্ট আছে। এখন কি লাগবে আমাদের, ধরো এখানে আমরা হোয়েন নিব, তাই না, আমাদের নিয়ম অনুযায়ী হোয়েন, এরপরে নিবা কি সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট নিব, এরপরে কি V2। ওকে, তো আমরা কি নিতে পারি যে স্কাসলি হ্যাড উই গট আউট অফ হোম, অর্থাৎ আমরা বাসা থেকে যাওয়া মাত্র কি হয়েছে, হোয়েন ইট স্টার্টেড, অর্থাৎ আমরা যে সেম নিয়ম হোয়েন, তারপরে ইট নিলাম সাবজেক্ট, তারপরে কি স্টার্টেড, অর্থাৎ স্টার্টেড টু রেইন হেভিলি, অর্থাৎ আমরা বলতে পারবো যে ভারী বর্ষণ শুরু হয়ে গেছে বাড়ি থেকে যাওয়া মাত্রই। এরপরে তোমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারো যে হোয়েন ইট স্টার্টেড রেইনিং হেভিলি, অর্থাৎ এখানে টু রেইন দিছে, এখানে রেইনিং দিছি, একটা সেম বিষয় আর কি। অথবা ধরো এরকম কি স্কাসলি হ্যাড উই গট আউট অফ হোম হোয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট, অর্থাৎ তখন কি হয়ে যায় মানে বিদ্যুৎ চলে যায় এরকম। তারপর আমরা বলতে পারি হোয়েন দা বাস অ্যারাইভ, অর্থাৎ বাস চলে আসছে, বাড়ি থেকে বেরোনো মাত্রই কি হয় বাস চলে আসে, এরকম অর্থ দিচ্ছে আমাদের মূলত, তাই না। তো আশা করি তোমরা 4 নম্বর রুলসটা বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের 5 নম্বর রুলসে কি আছে। তো তারপরে আমাদের রুলস নাম্বার 5-এ কি আছে দেখো, সেন্টেন্সে আই উইশ থাকলে আমাদের মূলত কি কল্পনামূলক উত্তর দিতে হবে। যেমন আমি যদি এটা করতে পারতাম, আমি যদি এটা হতে পারতাম, তাই না, এরকম অর্থ দিতে হবে। তো আমাদের এরকম রুলসটা থাকবে যে আই উইশ, এরপরে কি সাবজেক্ট, তারপরে কি পাস্ট টেন্স। আমরা একটু এক্সাম্পলটা দেখি যে ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো এখানে বলা হয়েছে যে ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ভাষা। আই উইশ, আই উইশ এখন কি সাবজেক্ট দিবা, তারপরে কি আমাদের মতো ভিডিও করতে হবে। এটা আমাদের ঢাকা বোর্ড 23-এ কোশ্চেন। অর্থাৎ এরকম যে ইংরেজি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ভাষা, তার মানে আমি যদি এটা কি এটা কথা বলতে পারতাম, অর্থাৎ আমরা বলতে পারবো আই উইশ আই কুড, কুড বলতে পারি আই কুড, এখানে কুডের পরে আমরা জানি কি ভিয়ন বসে, তাই না। এটা কিন্তু V2 তে ধরো আছে, হ্যাঁ, পাস্ট টেন্সে, অর্থাৎ পাস্ট টেন্সে আমরা বলতে পারবো যে আই কুড স্পিক স্পিক ইংলিশ। তো এখানে তোমরা আই কুড স্পিক ইংলিশ বলতে পারো। এরপর একটা তোমরা অ্যাডভার্ব দিতে পারো যে আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এটা দিতে পারো। এবং তারপরে তোমরা দিতে পারো যে আই কুড রাইট ইংলিশ উইদাউট মিস্টেক। অথবা তোমরা বলতে পারো যে আই উইশ ইংলিশ গ্রামার ওয়ার ইজিয়ার, অর্থাৎ আমার ইচ্ছা মানে একটা কল্পনা হতো যে ইংলিশ গ্রামার যদি সহজ হইতে আরো, এরকম অর্থ দিতে, তাই না। এখানে দেখো সবগুলো কিসে আছে, মানে পাস্ট টেন্সে আছে। তো আশা করি তুমি রুলস নাম্বার 5টা বুঝতে পারছো। তারপরে দেখো রুলস নাম্বার 6 কি আছে। তো তারপরে দেখো রুলস নাম্বার 6 কি আছে, সেন্টেন্সে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে আমাদের মূলত এই দুটো রুলস অ্যাপ্লাই করতে হবে। সেটা কি, আমাদের অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটার অর্থ কি যেন, এটার আগে পাস্ট ইনডিফিনিট, এরপরে কি পাস্ট পারফেক্ট। পাস্ট ইন্ডি মানে কি, পাস্ট ইন্ডি মানে সাবজেক্ট, এরপরে মূলত V2 থাকবে। পাস্ট পারফেক্ট মানে কি সাবজেক্ট, তারপরে কি থাকবে আমাদের মতো হ্যাড থাকবে, এরপরে V3 থাকবে। এটা মুখস্থ থাকতে হবে। অথবা আমাদের আরেকটা থাকতে পারে প্রেজেন্ট ইন্ডি, অর্থাৎ সাবজেক্ট থাকতে পারে, মেইন ভার্ব থাকতে পারে, অথবা অ্যামিজার থাকতে পারে, তাই না। এরপরে কি করতে হবে, এরপরে আমাদের মূলত পাস্ট ইন্ডি দিতে হবে, অর্থাৎ পাস্ট ইন্ডি মানে সাবজেক্ট প্লাস V2, এরকম মানে পাস্ট টেন্স আর কি। তো এইখানে আমরা একটা এক্সাম্পল গুলো ফলো করি, তাহলে ব্যাপারটা তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবা। সে স্পোক, অর্থাৎ সে এমন ভাবে কথা বলে, অ্যাজ ইফ অর্থাৎ সে এমন ভাবে কথা বলে সে অনেক কিছু জানে, অর্থাৎ এরকম কিছু অর্থ দেবে, তাই না। শি ওয়াজ অ্যাকচুয়ালি আ কোয়াক, অর্থাৎ সে একজন মূলত কোয়াক মানে কি হাতুড়ি ডক্টর, হ্যাঁ। তো এইখানে আমাদের কি আছে দেখো, সাবজেক্ট আছে, তারপরে কি V2 আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইন্ডি আছে, তাই না, পাস্ট ইন্ডি আছে। এই জন্য তোমরা কি করবে, এই অংশে আমরা অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট দিব, সাবজেক্ট হ্যাড প্লাস ভিপি, এই নিয়মটা অ্যাপ্লাই করব। তো আমরা বলতে পারি যে শি স্পোক অ্যাজ ইফ, অর্থাৎ সে এমনভাবে কথা বলে, শি এখানে শি দিবা, আবার শি এখানে হ্যাড হবে, আমাদের নিয়ম অনুযায়ী হ্যাড, এরপর আমরা নো ভার্ব আছে একটা নো, হ্যাঁ, এই নো ভার্বে ভি মানে থ্রি হলো নন। আমরা বলতে পারবো শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং, অথবা আমরা বলতে পারবো শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড বিন আ রিয়েল ডক্টর, আমরা এটা বলতে পারবো। এরপর আমরা বলতে পারবো যে শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড আর্ন আ মেডিকেল ডিগ্রি, অর্থাৎ সে একজন হাতুড়ি ডক্টর, তার সত্ত্বেও সে অনেক কিছু জানে, এরকম একটা ভাব দেখায়। অথবা সে একজন রিয়েল ডক্টর, সেটা ভাব দেখায়। অথবা তার কাছে কি একটা মানে মেডিকেল ডিগ্রি আছে, এরকম একটা ভাব দেখায়। অথবা আমরা বলতে পারবো শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড স্টাডিড মেডিসিন। তো এইভাবে আমরা মূলত অ্যান্সার করে নিতে পারি। তো তারপরে দেখো রুলস নাম্বার 7 কি আছে দেখো, আমাদের সাবজেক্ট ভার্ব, এরপরে টু আছে, তারপরে অ্যাডজেক্টিভ, এরপরে টু, এরপরে ভিয়ন, তারপরে এক্সটেনশন। তো এইখানে একটা মিনি রুলস আছে, এটা জানলে তোমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। তো সেটা কি দেখো, ভার্বের সাথে আইএনজি, তারপরে কি প্রিপজিশন অথবা ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভিয়ন এর পরে মূলত অবজেক্ট ফর্ম বসে। লাইক আমি একটু বলি, ধরো এখানে আমাদের কি এই যে ধরো হেল্পিং, হ্যাঁ, হেল্পিং কি এটা আমাদের ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। তো এরপরে যদি আমাদের কি বসে, ধরো আমরা এরপরে
হিয়ানি, তাহলে হি না দিয়ে আমাদের কি দিতে হবে, হিম দিতে হবে। সি না দিয়ে কি দিতে হবে, হার দিতে হবে, তাই না? তো এরকম আর কি। তারপরে কি প্রিপজিশন, ধরো প্রিপজিশন এখানে আছে, ধরো ফর আছে, তো ফরের পরে হি না দিয়ে কি হবে, হিম হবে। তারপরে ফরের পরে আমাদের কি হতে পারে, হার হইতে পারে বা দেম হইতে পারে, এইভাবে মূলত। আর টুর পরে আমরা কি জানি, এরকম টু হিম এরকম বলতে পারি। হ্যাঁ, তো আমাদের একটু এক্সাম্পলটা ফলো করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, অর্থাৎ আমরা তোমরা একটু দেখে ফেলতে পারো সেম ব্যাপারগুলো আর কি। এখানে এখানে কি আছে দেখো, হি ইজ ডাল হেডেড, অর্থাৎ তার মাথা খালি, এরকম একটা অর্থ দিছে। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, তো এই জন্য তার জন্য পোয়েমটা কি, খুবই ডিফিকাল্ট। তো এখানে তোমরা বলতে পারো, এই রুলসটা সরাসরি অ্যাপ্লাই করতে পারো যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা বলতে পারো। এবং আরো সুন্দর করে বলতে পারো কিভাবে, এই যে এখানে তোমরা একটা কি আনতে পারো, তোমরা যদি একটা প্রিপজিশন আনো, ধরো বলতে পারো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, ফর আনো। হ্যাঁ, যেহেতু এখানে হি আছে এই জন্য তোমরা কি করবে, হি এর হিম দিবা। হ্যাঁ, হিম আর কি। আমরা বলতে পারি দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমরা এই যে পরের নিয়মটা অ্যাপ্লাই করছি, তাই না? অথবা তোমরা বলতে পারো ফর হিম টু এক্সপ্লেইন, অথবা ফর হিম টু রিসাইট, অর্থাৎ কবিতাটা এতই কঠিন যে তার জন্য আবৃত্তি করা কি কঠিন আর কি, এই বিষয়টা আর কি। জাস্ট এইটা তোমরা মানে মনে রাখলে ইজিলি কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবা। তো আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পারছো। তারপরে দেখি আমাদের রুলস নাম্বার 8 কি আছে। তো এখন আমরা দেখবো রুলস নাম্বার 8 কি আছে। দেখো, সেন্টেন্সে সো দ্যাট থাকলে কি হবে, প্রিন্সিপাল ক্লোজ, তারপর কি সো দ্যাট, এরপরে কি সাবজেক্ট, ক্যান, কুড, বিয়ন্ড, তাই না? তো এটা হলো আমাদের রুলসটা আর কি। তো আমরা একটু এক্সাম্পল গুলো ভালো করে ফলো করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখানে কি আছে দেখো, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লোজ, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট, যাতে কি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ কেন করি, আমরা মূলত আমাদের হেলদি থাকার জন্য। এখানে কি সাবজেক্ট লাগবে, এখানে একটা সাবজেক্ট লাগবে, এরপরে ক্যান কুড দিতে পারি, তাই না? ক্যান ধরো দিলাম, এরপরে কি বিয়ন্ড লাগবে। আমরা বলতে পারি যে উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট, যেহেতু এখানে উইটা হলো সাবজেক্ট, এই জন্য সাবজেক্ট এখানে কি হবে, উই হবে। আমরা বলতে পারি যে সো দ্যাট উই ক্যান, এখানে ক্যান দিলাম, উই ক্যান স্টে হলো বিয়ন, স্টে হেলদি। অথবা তোমরা বলতে পারো উই ক্যান কিপ আওয়ার বডিজ ফিট, এটা বলতে পারো। অথবা তোমরা বলতে পারো উই ক্যান গেইন মোর এনার্জি, অথবা তোমরা বলতে পারো উই ক্যান বিল্ড স্ট্রং মাসলস, এটা বলতে পারো। তো এটা ছিল আমাদের রুলস নাম্বার 8। তো তারপরে দেখো রুলস নাম্বার 9 কি আছে। রুলস নাম্বার 9 কি আছে, রিলেটিভ প্রোনাউন যে সাবজেক্টকে নির্দেশ করে সেটাকে মূলত অ্যান্টিসিডেন্ট বলে। তো এটা তোমাদের এত বোঝার দরকার নেই। তো এখানে দেখো, রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী মূলত ভার্ব হবে, অর্থাৎ আমাদের এটা হলো রিলেটিভ প্রোনাউন। তো এইখানে কি একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট, তো এই সাবজেক্ট অনুযায়ী মূলত এই ভার্বটা হবে। লাইক এই এক্সাম্পল করে একটু ফলো করে, তাহলে আর কিছু বোঝা লাগবে না। এখানে হুটা কি, হুটা হলো আমাদের রিলেটিভ প্রোনাউন। তো এর আগে দেখো সাবজেক্ট আছে আই, তো আই এর জন্য আমরা জানি কি বসে, এম বসে, এই জন্য এখানে এম বসে। তো এর আগে কি আছে, হি আছে, হি হলো আমাদের তারপর সিঙ্গুলার, এর জন্য ভার্ব ইজ বসছে। তো আমরা একটু এক্সাম্পলটা ফলো করি, তাহলে ব্যাপারটা আর ক্লিয়ার হবে। হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, অর্থাৎ সে যখন তার কাজ করে তখন সে অনেক কথা বলে, প্রচুর কথা বলে। আই ডোন্ট লাইক পিপল, অর্থাৎ আমি এই ধরনের মানুষ পছন্দ করি না। হু, তো কোন ধরনের মানুষ, যারা বেশি কথা বলে। এখানে হু আছে, মানে এখানে হু আছে, তার আগে কি আছে, পিপল আছে, সাবজেক্ট। তার মানে এখানে যদি একটা ভার্ব হয়, সেই ভার্বটা হবে কি, প্লুরাল হবে, প্লুরাল ভার্ব। তো আমরা এখানে বলতে পারবো যে আই ডোন্ট লাইক পিপল হু, আমরা এখানে আর দিতে পারি, হু আর টকেটিভ, অর্থাৎ যে বেশি কথা বলে। অথবা আমরা বলতে পারি আই ডোন্ট লাইক পিপল হু টক টু মাচ হোয়াইল ওয়ার্কিং, অর্থাৎ যারা কাজের সময় বেশি কথা বলে তাকে মানে সেসব মানুষকে আমি পছন্দ করি না, এরকম একটা অর্থ দিছে। তো আশা করি তোমরা রুলস নাম্বার 9 বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের সর্বশেষ রুলস 10। কিছু টু যুক্ত ফ্রেজ আছে যেগুলোর পরে আমাদের মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, যেমন লুক ফর টু উইথ আ ভিউ টু, এগুলোর পরে আমাদের টু থাকা সত্ত্বেও আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা সেন্টেন্স মেকিং করতে হয়। ওকে, তো আমরা একটু এক্সাম্পলটা ফলো করি, তাহলে ব্যাপারটা তোমরা ক্লিয়ার হবে। তো এখানে কি আছে দেখো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি আ নার্স উইথ আ ভিউ টু, এই যে দেখো উইথ আ ভিউ টু আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমাদের মূলত অ্যান্সারগুলো করতে হবে। তো তার আগে আমাদের সেন্টেন্সের অর্থটা কিন্তু বুঝতে হবে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, তো তিনি কেন নার্স হইতেছিলেন, উইথ আ ভিউ টু, অর্থাৎ সে মানুষকে সাহায্য করার জন্য, ধরো সিক পিপলকে সাহায্য করার জন্য। তো এই জন্য আমরা এই জায়গায় একটা ভার্ব হেল্প নিতে পারি, তাই না? হেল্পের সাথে কি করব, আইএনজি যুক্ত করবো, যে হেল্পিং দ্য সিক পিপল। ওকে, অথবা বলতে পারি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ আ ভিউ টু ইমপ্রুভিং হেলথ কেয়ার, অথবা বলতে পারি আমরা হেল্পিং পিপল অ্যান্ড মেকিং পজিটিভ ইম্প্যাক্ট অন হেলথ কেয়ার, এটা আমরা বলতে পারি। অর্থাৎ তোমরা এইভাবে যে কোনো একটা অ্যান্সার নিলে আশা করি কারেক্ট হবে।